Law Insight Law, protecting your rights with integrity. রাজস্ব আইনের যে সাজেশন তৈরি করা হয়েছে, এই সাজেশনটা হচ্ছে তৃতীয় পার্ট। আমি কয়েকটা ভাগে ভাগ করেছি সাজেশনটা। দেখি তৃতীয় পার্টে কি আছে। প্রথম প্রশ্ন, রাজস্ব নীতি কি? একটি দেশে যত শিল্পোন্নত হয়, আয়করের উপর তত বেশি গুরুত্ব দেওয়া উচিত। তুমি কি এই কথার সাথে একমত? যুক্তি সহ আলোচনা করো, বাংলাদেশের প্রেক্ষিতে তোমার উত্তর প্রদান করো। বিস্তারিত। রাজস্ব নীতি। রাজস্ব নীতি বা প্যাসিক্যাল পলিসি বলতে সরকারের সেই নীতিকে বোঝায় যার মাধ্যমে কর বাবদ সরকারি ব্যয় ও সরকারি ঋণ ব্যবহার করে দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। রাজস্ব নীতির প্রধান উদ্দেশ্য হলো অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্থিতিশীলতা বজায় রাখা, আয় ও সম্পদের বৈষম্য হ্রাস করা, সামাজিক কল্যাণ নিশ্চিত করা। সরকার কর আরোপ ও ব্যয়ের পরিমাণ পরিবর্তনের মাধ্যমে অর্থনৈতিক চাহিদা সরবরাহ প্রভাবিত করে। একটি দেশে যত শিল্পায়ন হয়, আয়করের উপর তত বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই বক্তব্যের সাথে একমত কি? হ্যাঁ, আমি এই বক্তব্য সম্পূর্ণ একমত। শিল্পায়নের সাথে আয়করের গুরুত্ব বাড়ানো অর্থনৈতিক যুক্তিযুক্ত, সঙ্গত ও ন্যায়সঙ্গত। বক্তব্যের পক্ষে যুক্তিসমূহ। আয়কর নির্ধারণ সহজ হয়। শিল্পোন্নত দেশের অধিকাংশ মানুষের নিয়মিত চাকরি, কারখানা, কর্পোরেট নথিভুক্ত ব্যবসার সাথে যুক্ত থাকে, ফলে ব্যক্তিগত কর্পোরেট আয় সহজ নির্ধারণ করা যায় এবং আয়কর আদায় কার্যকর হয়। আয়কর একটি প্রগতিশীল কর। আয়কর প্রগতিশীল কর হয় উচ্চ আয়কারীরা বেশি হার কর প্রদান করে এবং নিম্ন আয়কারীর কম বা করমুক্ত থাকে। এরপর সামাজিক ন্যায় বিচার ও আয় বৈষম্য হ্রাস পায়। পরোক্ষ করের উপর নির্ভরতা কম। শিল্পোন্নত দেশে আয়কর থেকে বেশি রাজস্ব পাওয়া যায়, ফলে ভ্যাট ও শুল্কের মতো পরোক্ষ করের উপর নির্ভরতা কমে যায়। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলকভাবে কম থাকে। রাজস্ব আহরণ স্থায়ী স্থিতিশীল হয়। শিল্প সেবা খাত থেকে নিয়মিত আয় সৃষ্টি হয়। সরকারের রাজস্ব প্রবাহ ধারাবাহিক থাকে, যা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক, অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক। আয়কর থেকে প্রাপ্ত রাজস্ব সরকারকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বেশি ব্যয় করার সুযোগ দেয়। বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা। বাংলাদেশের বর্তমানে একটি উন্নয়নশীল ও ক্রম শিল্প উন্নয়নশীল দেশ। গার্মেন্টস শিল্প, ঔষধ শিল্প, চামড়া শিল্প, নির্মাণ, ব্যাংকিং, আইটি খাত দ্রুত অগ্রগতি হচ্ছে। তো বাংলাদেশ সরকার কাঠামোগত আয়করের অবদান এখনো তুলনামূলকভাবে কম। বাংলাদেশের কর ব্যবস্থার বর্তমান বাস্তবতা: কর জিডিপি অনুপাত কম, ভ্যাট বা শুল্কের মতো পরোক্ষ করের উপর অতিরিক্ত নির্ভরতা, বৃহৎ অনানুষ্ঠানিক খাত, কর ফাঁকি ও কর সচেতনতার অভাব। বাংলাদেশের ক্ষেত্রে আয়করের উপর গুরুত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা: শিল্পের সাথে কর ভিত্তিক সম্প্রসারণ, শিল্প ও সেবা খাত সম্প্রসারণ ফলে আয়করদাতার সংখ্যা বাড়ানো সম্ভব। দারিদ্র বান্ধব কর ব্যবস্থা গঠন: পরোক্ষ কর কমিয়ে আয়কর বাড়ালে দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর উপর করের বোঝা কমবে। আয় বৈষম্য হ্রাস: উচ্চ আয়কারীদের উপর বেশি কর আরোপ করে সামাজিক ভারসাম্য আনা যায়। ডিজিটাল কর প্রশাসন: ইটিআইএন অনলাইন রিটার্ন অটোমেশন আয়কর আদায় সহজ করেছে। ডিজিটাল কর্পোরেশন ইটিআইএন অনলাইন রিটার্ন অটোমেশন আয়কর আদায় সহজ করেছে। উন্নয়ন ব্যয় যোগান: শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধির জন্য আয়কর গুরুত্বপূর্ণ উৎস থাকে। সীমাবদ্ধতা: তবে বাস্তবতা বিবেচনায় কর ফাঁকি, কর্পোরেশন দুর্বলতা, অনানুষ্ঠানিক অর্থনীতি এই সমস্যাগুলো সমাধান না করে শুধু আয়করের উপর অতিরিক্ত নির্ভরতা চাপ সৃষ্টি করতে পারে। উপসংহার: পরিশেষে বলা যায়, একটি দেশে যত শিল্পোন্নত হয়, আয়ের উপর তত বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই বক্তব্যটি যৌক্তিক ও বাস্তবসম্মত। বাংলাদেশের ক্ষেত্রে শিল্পায়নের অগ্রগতির সাথে ধাপে ধাপে আয়করের গুরুত্ব বাড়ানো প্রয়োজন, তবে তা করতে হলে কর প্রশাসন সংস্কার, কর ফাঁকি রোধ ও কর সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। করদান শনাক্তকরণ নম্বর বলতে কি বোঝো? আয়কর রিটার্ন কারা দিবেন? রিটার্ন দাখিলের পদ্ধতি বর্ণনা করো। করদাতা শনাক্তকরণ নম্বর বলতে কি বোঝো? করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, হল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্তৃক প্রদত্ত একটি স্বতন্ত্র স্থায়ী একক নম্বর, যার মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়কর ব্যবস্থা বা আওতায় করদাতা হিসাবে শনাক্ত করা হয়। সংখ্যা: করদাতা শনাক্তকরণ নম্বর এমন একটি পরিচয় সংকেত যা ব্যবহার করে কর কর্তৃপক্ষ একজন কর শনাক্তকরণ সকল তথ্য, লেনদেন, রিটার্ন সহজ চিন্তিত সংরক্ষণ ও পর্যবেক্ষণ করতে পারেন। আয়কর রিটার্ন কারা দিবেন? বিস্তারিত ব্যাখ্যা কত লেখা লাগবে না, আমি লিখে দিয়েছি আপনাদের জন্য। আয়কর আইন অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি, পেশাজীবী প্রতিষ্ঠানকে নির্দিষ্ট আয়কর রিটার্ন দাখিল করতে হয়। রিটার্ন দাখিলের বাধ্যতামূলক শুধু আয়ের পরিমাণের উপর নয়, অনেক ক্ষেত্রে পেশা, পদ, সম্পদের ধরনের উপর নির্ভর করে। নিচে এই বিস্তারিত আলোচনা করা হলো। করযোগ্য আয় রয়েছে এমন ব্যক্তি: যে সকল ব্যক্তি বার্ষিক আয় সরকার নির্ধারিত করমুক্ত আয়ের সীমার বেশি, তারা অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। উদাহরণ: চাকরিজীবী, ব্যবসায়ী, শিল্প মালিক, ফ্রিল্যান্সার, সহযোগিত ব্যক্তি। নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি আয় থাকুক বা না থাকুক, নিম্নোক্ত ব্যক্তিদের আয় থাকুক বা না থাকুক, রিটার্ন দাখিল করা আইনগতভাবে বাধ্যতামূলক।
দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। ব্যবসা পেশাজীবী শ্রেণী, নিম্নোক্ত পেশাজীবীদের ব্যক্তিদের রিটার্ন দাখিল করতে হবে। এক মালিকানা, অংশীদার, ব্যবসা অংশীদার, দোকান বা ট্রেড লাইসেন্সারি, আমদানিকারক আর রপ্তানিকারক, সম্পদের সুবিধাভোগী ব্যক্তি। একটু পড়ে নেবেন। প্রতিষ্ঠান সংস্থা, অন্যান্য বাধ্যতামূলক ক্ষেত্রে। উপসংহার থেকে উপসংহার কি বলেছে, যে উপসংহার পরিসরে বলা যায় আয়কর রিটার্ন দাখিল শুধু কর পরিশোধের বিষয় নয়, বরং এটি একজন নাগরিকের আইনগত সামাজিক দায়িত্ব। আইন না থাকলে অনেক ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, যা কর ব্যবস্থা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে। রিটার্ন দাখিলের পদ্ধতি বর্ণনা করো। রিটার্ন দাখিলের পদ্ধতি বর্ণনা করো। আয়কর রিটার্ন দাখিল হলো কর বর্ষা একজন করদাতা সমস্ত আয়, ব্যয়, বিনিয়োগ ও পরিশোধ করের পূর্ণাঙ্গ হিসাব নির্ধারিত ক্রমে কর কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করার প্রক্রিয়া। বাংলাদেশের বর্তমান ম্যানুয়াল ও অনলাইন রিটার্ন, এই দুই পদ্ধতিতে রিটার্ন করা দাখিল করা যায়। নিচে ধাপে ধাপে রিটার্ন দাখিলের পদ্ধতি আলোচনা করা হলো। করদাতা শনাক্তকরণ নম্বর। রিটার্ন দাখিলের প্রথম ধাপ হলো করদাতা শনাক্তকরণ নম্বর বা ইটিআইএন সংগ্রহ করা। যাতে রাজস্ব বোর্ডের নির্ধারিত অনলাইন সিস্টেম থেকে এটি গ্রহণ করতে হয়। টিন ছাড়া রিটার্ন দাখিল করা যায় না। কর বর্ষ নির্ধারণ, করদাতা কোনো কর বর্ষের জন্য রিটার্ন দাখিল করবেন তা নির্ধারণ করতে হয়। সাধারণত একটি কর বর্ষের পূর্ববর্তী অর্থ বছরে আয় বিবেচনা করা হয়। আয়ের উৎস শনাক্ত ও তথ্য সংগ্রহ, কর বর্ষের করদাতা সকল আয়ের উৎস চিহ্নিত করে তথ্য সংগ্রহ করতে হয়, যেমন চাকরি থেকে প্রাপ্ত বেতন ভাতা, ব্যবসার পেশাগত আয়, বাড়ি ভাড়া থেকে আয়, কৃষি আয়, ব্যাংক সুদ, লভ্যাংশ, অন্যান্য আয়। মোট আয় নিরূপণ, উপরোক্ত সকল আয় যোগ করে করদাতা মোট আয় নির্ধারণ করা হয়। এই ধাপটি রিটার্নের ভিত্তি হিসেবে বিবেচিত। করযোগ্য আয় নির্ধারণ, মোট আয় থেকে আয়কর আইন অনুযায়ী অনুমোদিত ব্যক্তিগত ছাড়, আয়, ব্যয় ও অপচয়, বিনিয়োগ ভাতা, করমুক্ত আয় বাদ দিয়ে করযোগ্য আয় নির্ধারণ করা। আয়করের পরিমাণ নির্ধারণ, করযোগ্য আয়ের উপর সরকার নির্ধারিত কর হার প্রয়োগ করে করের পরিমাণ হিসাব করা হয়। এক্ষেত্রে প্রগতিশীল কর হার অনুসরণ করা হয়। কর পরিশোধ, যদি হিসাব অনুযায়ী কর পদ্ধতি থাকে তবে নির্ধারিত ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে কর পরিশোধ করতে হয়। চালানের কপি রিটার্নের সাথে সংযুক্ত করা আবশ্যক। আয়কর রিটার্নের ফর্ম পূরণ। আয়কর রিটার্ন ফর্ম পূরণ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত আয়কর রিটার্নের ফর্ম পূরণ নিচে তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হয়। করদাতার ব্যক্তিগত পরিচয়, টিন, আয়ের বিস্তারিত বিবরণ, কর হিসাব, প্রসারিত করা তথ্য, সম্পদের দায়ের বিবরণ, প্রযোজ্যক্ষেত্রে। প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি, রিটার্নের সাথে সংযুক্ত করতে হয় কর পরিশোধ চালানের কপি, আয়ের সনদ, বেতন সনদ, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি। বিনিয়োগ সংক্রান্ত কাগজপত্র। রিটার্ন দাখিল, সম্পূর্ণ রিটার্ন দাখিল করা যায় সংশ্লিষ্ট কর সার্কেল অফিসে সরাসরি ডাকযোগে, অনলাইন রিটার্ন রেজিস্ট্রারের মাধ্যমে। রিটার্ন গ্রহণের প্রাপ্য স্বীকার, কর কর্তৃপক্ষ রিটার্ন গ্রহণ করে একটি রিসিভিং স্লিপ বা প্রাপ্য স্বীকার পত্র প্রদান করে। ভবিষ্যতের জন্য করদাতাকে সংরক্ষণ করতে হয়। উপসংহার, রিটার্ন দাখিলের সঠিক ও নিয়মতান্ত্রিক পরিবেশন করলে কর ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিত হয় এবং নাগরিক হিসেবে আইনগত দায়িত্ব পালন করা সম্ভব হয়। একটি উন্নত ও শক্তিশালী অর্থনীতির জন্য নিয়মিত রিটার্ন দাখিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি বলতে কি বুঝো? উপকর কমিশনের কি সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিল কিন্তু রিটার্ন পুনর্বিবেচনা ও রিটার্নের সময়সীমা বৃদ্ধি করতে পারেন। আয়কর অধ্যাদেশ 1984 আওতায় অপ্রদর্শিত আয় কি কি শর্তে কোন কোন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে তা বর্ণনা করে এর শ্রেণীভাগ এবং তাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি হলো এমন একটি আধুনিক আয়কর ব্যবস্থা যেখানে করদাতা নিজেই তার আয়, ব্যয়, করযোগ্য আয়, পদেয় কর নির্ধারণ করে এবং নিজের দায়িত্বে আয়কর রিটার্ন দাখিল করে। এই পদ্ধতিতে কর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে কর নির্ধারণ করে না এবং করদাতাকে রিটার্ন সঠিক বলে ধরে নেওয়া হয়। সংজ্ঞা, যে পদ্ধতিতে করদাতা স্ব উদ্যোগে নিজ দায়িত্বে আয়কর রিটার্ন দাখিল করে এবং সরকার তা সাধারণভাবে যা যাচাই ছাড়া গ্রহণ করে এবং তাকে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি বলা হয়। উপকর কমিশনকে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি দাখিলকৃত রিটার্ন পুনর্বিবেচনা রিটার্নের সময়সীমা বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, উপকর কমিশনার সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে রিটার্ন পুনর্বিবেচনা ও রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করতে পারেন। রিটার্ন পুনর্বিবেচনার ক্ষমতা, উপকর কমিশন রিটার্ন পুনর্বিবেচনা করতে পারেন যদি করদাতা আয় গোপন করেন, মিথ্যা বা বিবৃতি তথ্য প্রদান করেন, জাল কাগজপত্র প্রতারণা করেন, আইন অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়নি, অর্থাৎ স্বনির্ধারণী পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন সঠিক না হলে, প্রতারণার প্রমাণ থাকলে উপকর কমিশনের পুনর্বিবেচনা পূর্ণ কর নির্ধারণ করতে পারেন। রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি, উপকর কমিশনার সংযুক্তিগত কারণে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করতে পারেন। যথাসময়ে করদাতা নির্ধারিত সময়ের মধ্যে লিখিত আবেদন দাখিল করবেন। আবেদনপত্র যৌক্তিকত কারণ থাকতে হবে। অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ, গুরুত্বপূর্ণ নথি অনুপস্থিত, যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন রিটার্ন দাখিল সম্ভব নয়। উপকর কমিশন আবেদন সন্তোষজনক মনে করলে সীমিত সময়ের মধ্যে যেন সময়সীমা বৃদ্ধি করতে পারেন। উপসংহার, সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতিতে করদাতা মূলত উদ্যোগে রিটার্ন দাখিল করে, তবে পুনঃ প্রতারণা বা ভুল তথ্যের ক্ষেত্রে উপকর কমিশন নিয়ন্ত্রণ করতে পারেন। যৌক্তিক কারণে রিটার্ন দাখিল সময়সীমা বৃদ্ধি করতেও পারেন।
নিচে আয়কর অধ্যাদেশ 1984 আওতায় অপ্রদর্শিত আয় ও বিনিয়োগ সুযোগ বিস্তারিত ব্যাখ্যা করো। অপ্রদর্শিত আয় সংজ্ঞা। অপ্রদর্শিত আয় হলো এমন হলো সেই আয় যা করদাতা আয়কর রিটার্নে প্রদর্শন করেনি বা গোপন রেখেছেন, সত্যসমূহ যেখানে আয় প্রদর্শিত ধরা হয়। আয় কর রিটার্নে উল্লেখ করা হয়নি। আয় সরকারি ব্যাংক নথিতে উপস্থাপিত হয়। আয় প্রমাণযোগ্য উৎসর সাথে মিল নেই। আইন অনুযায়ী করমুক্ত সুযোগ বাইরে আয় অর্জন করা হয়েছে। অর্থাৎ করদাতার যে আয়কর রিটার্ন দেখায়নি, ভুলভাবে দেখিয়েছে, সেটি অপ্রদর্শিত আয় হিসাবে ধরা হয়। আয়কর অনুযায়ী যদি অপ্রদর্শিত আয় নির্দিষ্ট খাতে বিনিয়োগ করা হয় তবে তা কর সুবিধা বা অতিরিক্ত শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। বিনিয়োগ অনুমোদিত খাত: সরকারি বা অনুমোদিত ব্যাংক, সরকারি উন্নয়ন প্রকল্প, বীমা, সামাজিক কল্যাণমূলক প্রকল্প, লাইসেন্সপ্রাপ্ত অর্থায়ন সংস্থা। এই পয়েন্টগুলো যে ব্যাখ্যাগুলো সেগুলো পড়ে নেবেন। সত্য: বিনিয়োগ আইন অনুযায়ী অনুমোদিত হতে হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে। সংক্ষিপ্তভাবে অপ্রদর্শিত আয় হলো রিটার্নে গোপন বা না দেখানো আয়। নির্দিষ্ট সরকারি অনুমোদিত খাতে বিনিয়োগ করলে কর সুবিধা বা রেহাই পাওয়া যায়। কোন কোন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে তা বর্ণনা করো। নিচে আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী অপ্রদর্শিত আয় বিনিয়োগের সুযোগ পূর্ণ খাতসমূহ বিস্তারিত ব্যাখ্যা করা হলো। অপ্রদর্শিত বিনিয়োগ অনুমোদিত খাতসমূহ: সরকারি অনুমোদিত ব্যাংক বা আর্থিক সংস্থা, সরকারি উন্নয়ন প্রকল্প, শিল্প খাত, সামাজিক কল্যাণমূলক প্রকল্প, বীমা ও পেনশন খাত, লাইসেন্সপ্রাপ্ত অন্যান্য অর্থায়ন সংস্থা। শর্তসমূহ সংক্ষেপে বলা আছে। অপ্রদর্শিত আয় যদি সরকার অনুমোদিত ব্যাংক, শিল্প খাত, সামাজিক প্রকল্প, বীমা বা লাইসেন্সপ্রাপ্ত ফান্ডে বিনিয়োগ করা হয় তবে তা কর সুবিধা পাওয়া যাবে। আয়কর ও মূল সঞ্চয় করের মধ্যে পার্থক্য: মূল সঞ্চয় করের সুবিধা অসুবিধা। বাংলাদেশের মূল সঞ্চয় কর ও বৈচিত্র্য লিখো। আয়কর ও মূল সঞ্চয় করের পার্থক্য। বিষয়: আয়কর, মূল সঞ্চয় কর। আয়কর হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠান আয় লাভ থেকে সরকার দ্বারা ধার্যকৃত কর। পণ্য বা সেবা বিক্রয়ের সময় মূল সঞ্চয় কর বা যোগমানের উপর ধার্যকৃত কর। বিষয়: প্রভিত্তিক করদাতা আয় লাভ। মূল সঞ্চয় কর হচ্ছে পণ্যের বিক্রয় বা সেবা মূল্যের উপরে ধার্য করে আদায়কারী করদাতা নিজে নির্ধারণ করে এবং সরকার জমা দেয়। ব্যবসায়িক বিক্রেতা গ্রাহকের কাছ থেকে আদায় করে সরকারের কাছে জমা দেয়। সরাসরি পরোক্ষ: সরাসরি কর, পরোক্ষ কর, লক্ষ্য আয় বা সম্পদ, পণ্য সেবার মূল চক্রের রাজস্ব সংগ্রহ। ভোক্তার প্রভাব: কর ব্যক্তিগত দায়িত্ব, সরকারি প্রভাব। কর মূলত গ্রাহক বহন করেন, সরকার ব্যবসায়ী শুধুমাত্র গ্রাহক সংগ্রাহক। প্রশাসন হিসাব: করদাতা নিজেই হিসাব রাখেন RITA বা NBR তত্ত্বাবধানে। বাংলাদেশের টিটানা ও চালান প্রদর্শন করতে হবে NBR তত্ত্বাবধানে। রাজস্ব সংগ্রহ পদ্ধতি: নির্ধারিত কর বর্ষের আইন অনুযায়ী পণ্য সেবা বিক্রয় ধাপে ধাপে সংগ্রহ। করদাতা নিজেই রাখেন NBR তত্ত্বাবধানে। ব্যবসায়ীকে রিটার্ন বা চালান প্রদর্শন করতে হবে NBR তত্ত্বাবধানে। রাজস্ব সংগ্রহ পদ্ধতি: নির্ধারিত কর বর্ষের আইন অনুযায়ী পণ্যের বা সেবা বিক্রয় সময় ধাপে ধাপে সংগ্রহ। মূলধন করের সুবিধা অসুবিধা। মূলধন করের সুবিধা অসুবিধা: সুবিধা: রাজস্ব বৃদ্ধি করে, পরোক্ষ কর হয় করদাতা বোঝা কমায়, স্বচ্ছতা নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, বহু স্তরে অর্থাৎ বহু স্তরে কর আদায় যোগ্য। আপনার এই পয়েন্টগুলো পড়ে নেবেন ভালো হবে। মূল সঞ্চয়ের উপর ভিত্তি করে অবৈধ আয় কমানো যায়। খুব সংক্ষিপ্ত পয়েন্ট দেওয়া আছে। অসুবিধা: পণ্যের চূড়ান্ত মূল্য বৃদ্ধি করে, ছোট ব্যবসায়ী বা গরিব ব্যবসায়ীর জন্য প্রশাসনিক বোঝা, প্রশাসনিক জটিলতা, ভোক্তার উপর কর চাপানো। উপসংহার: মূল সঞ্চয় কর ভ্যাট হলো আধুনিক কর ব্যবস্থা যা সরকারের রাজস্ব বৃদ্ধি সচেতন নিশ্চিত করে, কিন্তু মূল্য বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা ও ছোট ব্যবসায়ীদের জন্য বোঝা সৃষ্টি করতে পারে। বাংলাদেশের মূল সঞ্চয় কর ভ্যাটের বৈশিষ্ট্য: পরোক্ষ কর। ভ্যাট হলো পরোক্ষ কর, অর্থাৎ এটি সরকারি করদাতা আয় সম্পদের উপর ধার্য করা হয়। ব্যবসায়ী বিকৃতি: গ্রাহকের কাছ থেকে আয় কর আদায় করে সরকারকে জমা দেয়, গ্রাহক চূড়ান্তভাবে বহন করে। মূল সঞ্চয় করে ভিত্তি কর: করের পরিমাণ নির্ধারিত হয় পণ্যের বা সেবার বিক্রয় মূল্য যোগামানের ভ্যালু অ্যাডেড উপর। ধাপে ধাপে আয় আদায়যোগ্য, প্রদর্শনের রিটার্ন চালান, সরকারি তত্ত্বাবধানে, গ্রাহকের বহনকারী কর, স্বচ্ছতা হিসাব রক্ষণ, প্রশাসনিক নিয়মাবলী অনুসারে প্রযোজ্য, রাজস্ব সংগ্রহের ধারাবাহিকতা। উপসংহার: বাংলাদেশের ভ্যাট হল পরোক্ষ ও মূল সঞ্চয় ভিত্তিতে ধাপে ধাপে আদায়যোগ্য এবং গ্রাহক বহনকারী কর যা বা NBR তত্ত্বাবধানে পরিচালিত হয়, স্বচ্ছতা নিয়ম হিসাব রক্ষণ নিশ্চিত করে এবং রাজস্ব সংগ্রহকে ধাপে কার্যকর করে। তো আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়বেন, সুন্দরভাবে পড়বেন, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কমেন্টটা অবশ্যই প্রশ্ন সমৃদ্ধ হইতে হবে, প্রশ্ন করবেন। প্রশ্ন না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা কোনটা বুঝতে পারেননি, কোন বিষয়ের উপরে প্রশ্ন তৈরি করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।